স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। আজ থেকে শুরু হয়েছে নতুন অর্থ বছরের পথচলা। কার্যকর হয়েছে দেশের ইতিহাসের সর্বোচ্চ 9,38,000 কোটি টাকার বাজেট। অর্থনীতিবিদরা বলছেন এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্ব আহরণ। অন্যদিকে নীতি সুধার 10% অপরিবর্তিত থাকায় ব্যবসায়ীদের আশঙ্কা কঠোর মুদ্রানীতি বাধাগ্রস্ত করতে পারে বাজেটের প্রত্যাশিত সুফল। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে 3 সপ্তাহের আলোচনা পর্যালোচনার পর জাতীয় সংসদে পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেট বুধবার থেকে কার্যকর হয়েছে। 9,38,000 কোটি টাকার এই বাজেটে কর্মসংস্থান, বেসরকারি বিনিয়োগ, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব। নতুন অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে বাজেটে ইতিবাচক কিছু উদ্যোগ রয়েছে। এটা একটা ব্যবসা বান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী যেগুলো বলেছেন সেগুলো যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে অবশ্যই ব্যবসা করার ক্ষেত্রে বা শিল্পায়নের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে। অর্থনীতিবিদরাও বাজেটকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে তাদের মতে এনবিআর এর রাজস্ব আহরণের সক্ষমতা এখনো বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায় সঠিক পরিমাণে আমরা আনতে পারি না, অর্থাৎ রাজস্ব আদায়টা আমাদের অনেকটা কম আমাদের দেশে। কাজেই আমাদেরকে ঋণের উপরে ঋণ নির্ভরতা থাকে। কাজেই এই বাজেটেও সেই ঋণ নির্ভরতা আছে এবং এটা আমাদের কতটুকু এই বাস্তবায়ন করা যাবে বা এই যে রাজস্ব লক্ষ্যমাত্রা এটা কতটুকু অর্জন করা সম্ভব হবে এগুলো নিয়ে কিন্তু প্রশ্নটি বাড়ে। এদিকে নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী নেতাদের মতে ব্যবসা বান্ধব বাজেটের পূর্ণ সুফল পেতে হলে মুদ্রানীতিকে আরও বিনিয়োগ বান্ধব হতে হবে। বাজেটে যে ডেফিসিয়েট থাকবে সেটা সংগ্রহ করা ব্যাংক ব্যবস্থা থেকে নেবে। আমরা জানি ব্যাংক ব্যবস্থা থেকে নিলে আমাদের উপর একটা চাপ বাড়বে। আমরা যারা বেসরকারি বিনিয়োগ করি তাদের আমাদের হয়তো কস্ট অফ ফান্ড বাড়বে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় আলাদা প্যাকেজ ঘোষণা করতে হবে। অর্থনীতিবিদদের মতে নীতি সুধার 10% থাকলে গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বেড়ে তা 14 থেকে 15% পৌঁছে যেতে পারে। রেপো রেটটা 8-এ নিয়ে আসতো, তাহলে ওই 10.5-11-র মধ্যে আসতো। এরপরও যদি ধরো 7-এ নিয়ে আসতো তাহলে 10-11 সহনীয়, প্রাইভেট সেক্টর তখন এগিয়ে আসতো। বিশেষজ্ঞদের মতে বাজেট ও মুদ্রানীতির কার্যকর সমন্বয় নির্ধারণ করবে নতুন অর্থ বছরে দেশের অর্থনীতির গতি প্রকৃতি। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতির চাপ কমিয়ে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে এবারের অর্থ বছরের বাজেটে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যে কর হার কমিয়েছে সরকার। এমন জনবান্ধব পদক্ষেপের সুফল পেতে বাজার ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুল্ক কমার সুফল ব্যবসায়ী নাকি ভোক্তা কার কাছে পৌঁছায় তার সঠিক মনিটরিং এর পরামর্শ তাদের। বিস্তারিত প্রতিবেদনে। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রী। নতুন সরকারের প্রথম বাজেট, প্রত্যাশা যেমন বেশি, সংকট আর চ্যালেঞ্জ অনেক। সব আশঙ্কা ছাপিয়ে কিছুটা আশার বার্তা দিয়েই পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। মূল্যস্ফীতির চাপে যখন নাজেহাল সাধারণ মানুষ, তখন মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এবারের বাজেটে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে ধান, চাল, গম, আলু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ অন্তত 60টি নিত্যপণ্যের উপর উৎসে কর কমিয়ে 0.5% করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কর কমার সুফল ব্যবসায়ী নাকি ভোক্তা কার কাছে পৌঁছায় তার সঠিক তদারকির পরামর্শ তাদের। বেশ কিছু শুল্ক হার যৌক্তিক করা হয়েছে, সেগুলো রেশনালাইজেশন দিকে তারা গিয়েছেন বেশ কিছু পদক্ষেপ, কিন্তু বাজার ব্যবস্থাপনা এটার উপরেও মূল্যস্ফীতি নির্ভর করে। এটা কেবলমাত্র রাজস্ব নীতির বিষয় নয়। ওই কর কমার সুবিধাটা এখন কার কাছে যাচ্ছে? ব্যবসায়ীর কাছে, যে ইম্পোর্টার তার কাছে, নাকি যে ভোক্তা তার কাছে যাচ্ছে?
এটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে আমাদের অভিজ্ঞতা অত সুখকর নয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টার মতে যথাযথ বাজার ব্যবস্থাপনার পাশাপাশি শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে চাঁদাবাজি। যেগুলোকে আমরা ভদ্র ভাষায় বলি নন ইকোনমিক বাট ভদ্র ভাষাটা যদি বাদ দিই তখন এটাকে চাঁদা বলে আর কি। এই যে নানা ধরনের চাঁদার যে সমস্যা, এটা কিন্তু একটা নন ইকোনমিক বিষয়। এই যে জোর খাটিয়ে আপনার ইয়েদের থেকে মানে নানা ধরনের গোষ্ঠীর শক্তিগুলো এই যে একটা সাপ্লাই চেইনের বিভিন্ন পয়েন্টে বাড়তি একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, এগুলোকেও অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়া। সরকারের এত পদক্ষেপ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কতটা সফল হয় সেটি এখন দেখার বিষয়। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বর্তমান বাজেট পরিস্থিতি বিবেচনায় জাতীয় সংসদে পাশ হওয়া 2026-27 অর্থ বছরের বাজেট সর্বকালে সর্ববৃহৎ নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নে সক্ষমতা এবং দুর্নীতির উপর সংস্কার করা না হলে বাস্তবায়ন সম্ভব নয়। কাদা ছোড়াছড়ি ও চরিত্র হননের কথা না বলে সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের পক্ষ থেকে যে ছায়া বাজেট যেমন দেয়া হয়েছিল, সংসদে পাশ হওয়া বাজেট তার কাছাকাছি হয়েছে বলেও জানান বিরোধী দলীয় নেতা। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলটি হলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকার কারণে সরকার কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করেছে বলে দাবি করেন তিনি। কালো টাকা সাদা এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল কঠোর, এটা বিলুপ্ত হয়েছে। গরিব মানুষ, প্রান্তিক ব্যবসায়ী, মুদির দোকানদার, তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল, মানে প্রস্তাবনা এসেছিল, আমরা তার বিরুদ্ধে করেছি। সংসদকে অতীতের মতো গান বাজনার কেন্দ্রে পরিণত করা যাবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কাদা ছড়াছড়ি ও চরিত্র হনন না করে সংসদের ভিতরে সরকারের দায়িত্বশীল আচরণ আশা করে বিরোধী দল। তারা মেথডিক্যালি পিসফুলি সবকিছু করছে। খামোকা যদি অতি উৎসাহী হয়ে কোনো সিন ক্রিয়েট করা হয়, তাহলে ওই পরিবেশ একা চাইলেও বিরোধী দল রক্ষা করতে পারবে না। এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। দেশে এখন পর্যন্ত গণতন্ত্র সুদৃঢ় হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, হতাশার পিরামিডের উপর দাঁড়িয়ে আছে দেশ। এ সময় গুম কমিশন, দুদক সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাঠামো বিলুপ্ত হওয়ায় আরেকটি গণ অভ্যুত্থান বা বিপ্লব হতে পারে বলেও সতর্ক করেন বিরোধী দলীয় নেতা। আমাদের আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে, এর সাথে অন্যান্য দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো আসে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমদ। আশরাফ আহমদ, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, নানান সংকট আর প্রত্যাশার বাজেট, কতটা প্রাপ্তি হলো আসলে আমাদের এই বাজেট থেকে? ধন্যবাদ। দেখুন, প্রথম যে জিনিসটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে গত বছরের কন্ট্রাকশনের বাজেট থেকে বেরিয়ে এসেছি আমরা। সরকার যেখানে আসলে সরকারি ইনভেস্টমেন্ট, পাবলিক ইনভেস্টমেন্ট কমিয়ে দিচ্ছিলেন, সেই ট্রেন্ডটা থেকে বেরিয়ে আমরা আসলে সরকারি ইনভেস্টমেন্ট এবং সরকারি বিনিয়োগটা বাড়ানোর একটা চেষ্টা করছি এই বাজেটে। এটা আমি মনে করি খুব ভালো উদ্যোগ এবং এটা অর্থনীতিতে একটা গতি ফেরানোর জন্য একটা বড় ধরনের অবদান রাখবে। কারণ যেটা হচ্ছিল যে, দেখুন, পাবলিক ইনভেস্টমেন্ট কমিয়ে দিলে যেটা হয় যে ইকোনমিক গতি স্লথ হয়ে আসে এবং সেটার যে পার্শ্ব প্রতিক্রিয়া, বেকারত্ব বৃদ্ধি থেকে শুরু করে দারিদ্র বৃদ্ধি, পুরোটাই আসলে আমরা গত বছর ফার্স্ট টাইম দেখেছি। এই সিনারিওটা থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেটের যে উদ্দেশ্যটা ছিল যে পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ানো, সেটা আসলে বড় ধরনের ভালো একটা এফেক্ট রাখবে বলে আমরা আশা করছি। আনফরচুনেটলি যেটা হয়েছে যে নতুন যে মনিটারি পলিসিটা গতকালকে ঘোষণা করা হলো, সেটা আবার আসলে উল্টো দিকে হাঁটছে। কারণ আপনি যদি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বজায় রাখেন, তাহলে গ্রোথ আসলে হবে না। এটা হচ্ছে একই সাথে এক্সেলারেটর এবং ব্রেকে পাড়া দেওয়ার মতো ব্যাপারটা। কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এবারের বাজেট ব্যবসা বান্ধব বাজেট হয়েছে। নীতি সুধার 10% রাখাতে আসলে ব্যবসা বাণিজ্যে খুব বেশি একটা ক্ষতি হবে না। আপনি কি এই কথার সঙ্গে একমত কিনা? আমি একেবারেই একমত না। দেখুন, কারণ গত 2 বছর ধরে আমরা যেই প্র্যাকটিক্যালি কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণে যেটা হচ্ছে যে আপনার
ব্যক্তি খাতের ঋণের, বেসরকারি খাতের ঋণের সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বহু দশকের মধ্যে, এবং 5-6% রেটে ক্রেডিট, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ মানে হচ্ছে বেসিক্যালি আপনার প্রাইভেট সেক্টরকে আপনি আসলে প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল সরবরাহ করছেন না, এবং যেহেতু আপনি ওয়ার্কিং ক্যাপিটাল সরবরাহ করছেন না, সেই কারণে কিন্তু আপনার একটা সাপ্লাই সংকট তৈরি হয়েছে। এই সাপ্লাই সংকটটাই কিন্তু হচ্ছে আমাদের ইনফ্লেশনের সবচেয়ে বড় প্রাইমারি ড্রাইভার। আপনি যদি মনিটারি পলিসি তেই দেখেন, ওখানেও এক্সিকিউটিভ সামারিতেও সেটা লেখা আছে যে ইনফ্লেশনের সবচেয়ে বড় ড্রাইভার হচ্ছে আসলে সাপ্লাই কনস্ট্রেন্ট। তো সেক্ষেত্রে আমরা আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি দিয়ে ইনফ্লেশন রেইন ইন করার চেষ্টা করছি, এটা বোধহয় ঠিক না। আসলে বাজেট, সবাই যেহেতু বলছে যে এবারের বাজেট ব্যবসা বান্ধব হয়েছে এবং বিনিয়োগ বান্ধব হয়েছে, আসলে কতটা ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বান্ধব হয়েছে একজন ব্যবসায়ী হিসেবে আপনার দৃষ্টিকোণ থেকে যদি বলেন? স্ট্রাকচারালি যেটা বললাম যে পাবলিক ইনভেস্টমেন্ট বাড়াটা একটা ভালো লক্ষণ। এটার ফলে যেটা হবে যে দেশে যে নির্মাণ খাত, নির্মাণ সামগ্রী খাত, এই দুটোতে একটা বড় ধরনের গতি সঞ্চার হবে। যারা প্রচুর নির্মাণ শ্রমিক বেকার হয়ে গিয়েছিলেন গত বছরের রিডাকশনের কারণে, সেটা হয়তোবা তারা কর্মক্ষেত্রে ফিরতে পারবেন, এটা একটা খুব ভালো ব্যাপার। সেকেন্ড যেই টেন্ডেন্সিটা আছে সেটা হচ্ছে যে অনেকগুলো ক্ষেত্রেই দেখবেন আপনি যে কাস্টমস ডিউটি কিংবা আমদানি শুল্ক হার কমানো হয়েছে। এটা একদিক থেকে ভালো, কারণ এটার ফলে যেটা হয় যে আপনার যেহেতু পণ্য সরবরাহ বৃদ্ধি পায়, সরবরাহ বৃদ্ধি পেলে আমাদের যে সাপ্লাই কনস্ট্রেন্ট যেই ইনফ্লেশনটা ক্রিয়েটেড হয় সেটা কিছুটা হলেও লাঘব হয়। কিন্তু দেখুন, এটার একটা পারফেক্ট এক্সাম্পল কখন এটা কাজ করে না, যেমন গত বছর সারা বছর ধরে আপনার চালের দাম পৃথিবী জুড়ে কমেছে, কিন্তু আমাদের দেশে চালের দাম 15-20% বেড়েছে। এবং এটার কারণটা হচ্ছে আপনি এই যে কখন এবং কিভাবে আপনি শুল্ক ছাড়গুলো দিবেন, এবং যেমন ধরেন আপনি গত বছর যেটা করা হয়েছিল যে আবার ওই আমাদের পারমিট রাজের মতো স্পেসিফিক ইম্পোর্ট পারমিট দেওয়া হতো, এবং সেটার ফলে যেটা হলো দেখা গেল যে বছরের দ্বিতীয়ার্ধে যে চালের দাম আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যা ছিল তার থেকে প্রায় 9-10% বেশি হয়ে গেল, এবং এটার প্রাইমারি কারণ হচ্ছে টাইমিং এবং সাপ্লাই কনস্ট্রেন্ট। জি, বাজেটে বিনিয়োগ বান্ধব হয়েছে এবং শুল্ক ছাড় হয়েছে নানান ক্ষেত্রে, সবই ঠিক আছে, কিন্তু ব্যবসায়ের যে বাধা আমাদের দেশের, এত সব সুযোগ সুবিধা দেওয়ার পরেও তো ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রায় সময় অভিযোগ করে এনবিআর এর বাধা থাকে, ব্যাংকগুলোতে বাধা থাকে। এই ধরনের বাধা যদি দূর না হয়, এইসব সুযোগ সুবিধা দিয়ে কি খুব বেশি একটা সামনে এগোনো যাবে? এটা আসলে দুই ধরনের ইস্যু, মানে একটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস এবং কস্ট অফ ডুইং বিজনেস, এবং আরেকটা হচ্ছে বাজেটারি অ্যালোকেশন। বা আমরা কিন্তু ইজ অফ ডুইং বিজনেস ব্যাপারে বাজেটারি অ্যালোকেশন থেকে খুব বেশি কিছু আশা করি না। আমরা মানে এনবিআর এর প্রসেস স্ট্রিমলাইন হবে, করদাতাদের হয়রানি কমবে, করদাতাদের খরচ কমবে, এই ব্যাপারগুলো কিন্তু আসলে বাজেটে আসবে না কখনোই। এই ব্যাপারগুলো আসবে এনবিআর এর ক্ষেত্রে যে কর সংস্কার বলি কিংবা অর্গানাইজেশনাল মানে রিফর্মস যেগুলো বলি সরকারের, সেই জায়গা থেকে। সেটা কিন্তু আসলে বাজেটে রিফ্লেক্টেড হয় না। ব্যাপারটা এমন না যে আপনি ধরা যাক যে এনবিআর এর অনেকগুলো রেগুলেশন চেঞ্জ করতে হবে যাতে করদাতারা হয়রানির সম্মুখীন না হন, সেটার সাথে কিন্তু বাজেটের কোনো সম্পর্ক নেই। সেটার সাথে সম্পর্ক আছে, অবশ্যই বাজেটের সম্পর্ক নেই, কিন্তু আমাদের অর্থমন্ত্রী বারবারই বলছেন, এবং এই যে দীর্ঘসূত্রিতার যে বিষয়টা আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লাইসেন্স করতে বলেন বা যে কোনো বিষয়ে হয়তোবা আপনার যেটা হচ্ছে 7 দিনের কাজ, সেটা হয়তোবা 1 বছরও লেগে যাচ্ছে, 6 মাস লেগে যাচ্ছে। এইটা নিয়ন্ত্রণটাও তো জরুরি অবশ্যই। সেক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? অ্যাবসলিউটলি। দেখুন, আমরা বারবার যেটা বলছি, বাংলাদেশে অসংখ্য রেগুলেশন আছে আমাদের যেগুলো কমপ্লিটলি অপ্রয়োজনীয়। অনেকগুলো ক্ষেত্রে দেখবেন যে এটার আইনগুলো দেখা যাবে যে 1885 সনে করা কিংবা 1882 সনে করা, এবং এই 150 বছর ধরে আমরা এই আইনগুলো কোনোটাই আপডেট করিনি। এবং অনেকগুলো অপারেটিং প্রসিডিওর আছে যেগুলো কমপ্লিটলি ইররেলেভেন্ট। যেমন ধরুন আপনার সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, আমাকে একবার RGSC তে গিয়ে ফাইল করতে হবে, তারপরে গিয়ে সিটি কর্পোরেশনে যেতে হবে, আবার গিয়ে CCINE তে যেতে হবে। এই 4টা অর্গানাইজেশনকে যেমন একই জায়গায় নিয়ে আসাটা আসলে ব্যবসায়ীদের জন্য সাংঘাতিক ভালো কাজে দিবে, কিন্তু সেটা করতে গেলে যেটা হবে যে আপনার এখানে রেগুলেশন চেঞ্জ করতে হবে, আপনাকে প্রসিডিওর চেঞ্জ করতে হবে। আমরা যে ওয়ান স্টপ উইন্ডোর যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল, সেটা যদি ফুললি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে অনেকখানি হবে, মানে বেসিক্যালি অটোমেশন এবং ডিজিটাইজেশন। এটা যদি এই ইনিশিয়েটিভ গুলো আসলে বাজেট রিলেটেড না, কিন্তু এগুলো আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল।
এবং দেশের বিনিয়োগ বাড়াতে এগুলো খুবই প্রয়োজন, ব্যবসা বাণিজ্য অর্থনীতির গতি আনতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমদ। নতুন অর্থ বছরের বাজেটে ল্যাপটপের উপর আমদানি শুল্ক কমানো হলেও মোবাইল ফোনের ক্ষেত্রে শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে সংগঠন টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম। এছাড়া মোবাইল সিমের কর প্রত্যাহার করা হলেও তার সুফল গ্রাহক নয় বরং অপারেটররা পাবেন বলে জানান বক্তারা। বুধবার রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে টেলিকম ও প্রযুক্তি খাতে বাজেটের প্রভাব নিয়ে সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন খাত সংশ্লিষ্টরা। 2026-27 অর্থ বছরের বাজেটে টেলিকম ও প্রযুক্তি খাতে প্রভাব এবং ভবিষ্যৎ নীতিগত দিক নির্দেশনা নিয়ে আয়োজিত সেমিনারে উদ্যোক্তা, বিশেষজ্ঞ ও অংশীজন সহ খাত সংশ্লিষ্টরা অংশ নেন। বেনিফিট আনা সম্ভব নয়। সেমিনারে টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম মাসুর বলেন, এবারের বাজেটে প্রযুক্তি খাতে অনেক স্বস্তির খবর থাকলেও মোবাইল ফোন আমদানিতে শুল্ক ছাড়ের মেয়াদ না বাড়ানো উদ্বেগজনক। ল্যাপটপ যাতে সহজলভ্য হয়, অ্যাফোর্ডেবল হয়, এটার জন্য কিন্তু ব্যাপক কর ছাড় দিয়েছে। আপনারা দেখলাম যে ল্যাপটপ বা ইভেন মনিটর এই টাইপের জিনিসে কিন্তু সরকার প্রায় 50 থেকে 70% পর্যন্ত মানে ডিউটি কমিয়ে দিয়েছে। সরকার ল্যাপটপের দাম কমাচ্ছে, সেখানে স্মার্টফোনের দাম কিন্তু সরকারের এই পলিসির জন্য বেড়ে যায়। এ সময় বক্তারা বলেন, মোবাইল ফোনের সিমের কর প্রত্যাহার করা হলেও তার সুফল গ্রাহক নয় বরং অপারেটররা পাবেন। তবে স্টার্ট আপ কোম্পানি থেকে শুরু করে ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য 2035 সাল পর্যন্ত ভ্যাট ও কর অব্যাহতি দেয়াকে ইতিবাচক বলে মনে করেন তারা। কনজিউমারদেরকে কি দেওয়া হলো এই বাজেটে? As far as telecom is concerned, the benefit given to consumer is absolutely zero. I think this is the first time national budget এরকম comprehensive একটা স্টার্টআপ ফ্রেন্ডলি কিংবা স্টার্টআপ বিজনেসেস ফ্রেন্ডলি একটা বাজেটকে পেশ করা হয়েছে, যেখানে আমাদের সাথে বেশ কিছু ডিসকাশনস ছিল, বেশ কিছু আমাদের রেকমেন্ডেশনস আমরা পেশ করেছিলাম। সেগুলোকে কনসিডারেশনে I will say that most of the things have been taken into consideration for the benefit of the ecosystem. আলোচনায় অংশগ্রহণকারীরা প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলতে দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা, বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। কিন্তু বেশ কিছু প্রস্তাব ছিল টেলিকম। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। এস আলমের অর্থ লোপাট সহ বিভিন্ন দুর্নীতিতে সহায়তার অভিযোগে সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির, আব্দুর রউফ তালুকদারের বিভিন্ন তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদকের সহকারী পরিচালক তানজির আহমদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। চিঠিতে বলা হয়, রিজার্ভ চুরির নথিসহ 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করে সংস্থাটি। এরই মধ্যে বেশ কিছু নথি হাতেও পেয়েছে দুদক। 2020-2024 সন পর্যন্ত ইস্যুকৃত সকল অনাপত্তি পত্র সমূহের সত্যায়িত কপি। 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বোর্ডের সকল সদস্যের বিস্তারিত তথ্য। ক্যাশলেস লেনদেনের নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। আজ থেকে সারা দেশে সব ধরনের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক কিংবা এমএফএস যে কোনো অ্যাপ দিয়ে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই মেটানো যাবে সব ধরনের বিল। তবে সিংহভাগ সাধারণ মানুষ কিংবা বিক্রেতারা এখনও জানেই না বাংলা কিউআর কোড কিংবা এর ব্যবহার সম্পর্কে। মাঠ পর্যায়ে নেই কিউআর কোডের যথাযথ ব্যবহার। ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজ থেকে দেশ জুড়ে সব ধরনের ব্যবসায়িক লেনদেনে বাংলা কিউআর কোডের ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা প্রথম দিনে মাঠ পর্যায়ে এসে বড় ধরনের হোঁচট খেয়েছে। আধুনিক লেনদেনের এই মাধ্যমটি নিয়ে সিংহভাগ সাধারণ মানুষের মধ্যে কোনো ধারণাই নেই। ফলে প্রজ্ঞাপন জারি হলেও প্রথম দিনে ডিজিটাল লেনদেনের চিত্র একেবারেই নাজুক। রাজধানীর দু একটি শপিং মল, বড় চেইন শপ কিংবা সুনির্দিষ্ট কিছু এলাকার হাতে গোনা কয়েকটি দোকানে কেবল এই কিউআর কোডের দেখা মিলেছে। প্রযুক্তি সচেতন কিছু বিক্রেতা ও গ্রাহক এই সেবা ব্যবহার করছেন। তারা বলছেন, কিউআর কোড দিয়ে যে কোনো অ্যাপ থেকে টাকা পরিশোধের এই সুবিধা লেনদেনকে আরো সহজ করেছে। বাংলা কিউআরটা আমরা ইউজ করতেছি, মূলত এটি কাস্টমারের খুব দারুণ একটা
ব্যাপার হয়ে দাঁড়াইছে, কেননা তারা সহজেই স্ক্যান করে লেনদেনগুলো কমপ্লিট করতে পারতেছে। বাংলা কিউআর কোডটা আজকে থেকে বাধ্যতামূলক করা হলেও আমরা এর আগে থেকে এই বাংলা কিউআর কোডটা ইউজ করতেছি, এতে কাস্টমার অনেক সুবিধা হচ্ছে। তবে এই চিত্র একেবারেই নগণ্য, যা কেবল নির্দিষ্ট কিছু শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। মাঠ পর্যায়ের বেশিরভাগ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা জানেনই না কিউআর কোড কি বা এটি দিয়ে কিভাবে লেনদেন করতে হয়। আসলে বাংলা কিউআর কোড সম্পর্কে আমরা আগে কোনো সময় শুনিও নাই, আর এই ব্যাপারে কোনো ধারণা নাই। যদি ধারণা না থাকে তাহলে আমরা কিভাবে জানবো এটা কিভাবে আমরা ব্যবহার করব, কাস্টমারের সাথে কিভাবে আমরা হ্যান্ডেল করব, এরকম কোনো কিছু এখন পর্যন্ত আমরা জানি না বা আমাদেরকে এরকম কোনো কিছু জানানো হয়নি। সংশ্লিষ্টদের মতে ক্যাশলেস লেনদেনের এই নতুন প্রযুক্তিকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিতে হলে দরকার সচেতনতা ও ব্যাপক প্রচারণা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি অফিসার প্রকিউরমেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 1 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 15 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রমি এগ্রো ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটি সিভিল ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 1 জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 15 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।